বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমি দিল্লির সুলতানির পতনের কারণ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। তুগলক বংশের গৌরবজনক যুগের সূচনা সুলতান গিয়াসুদ্দিন তুগলকের আমলেই হয়। সুলতান মোহাম্মদের আমলে তা চূড়ান্ত সীমায় ওঠে। মোহাম্মদের আমলে সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি ঘটে, কিন্তু মোহাম্মদের সময় থেকেই সুলতানি সাম্রাজ্যের অপরাহ্ন আরম্ভ হয় এবং ক্রমে তুগলক সাম্রাজ্যের সূর্য অস্ত যায়। সাম্রাজ্যের বিশালতা ও বিভেদ। সুলতানি সাম্রাজ্যের বিশালতা ছিল এর পতনের একটি বড় কারণ। চতুর্দশ শতকে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই অনুন্নত। দিল্লি থেকে বিরাট সাম্রাজ্য শাসন করা ছিল খুবই কঠিন। তাছাড়া সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা ও সংস্কৃতি থাকায় কোনো ঐক্য ছিল না। এই ভগ্নপ্রবণ সাম্রাজ্যকে ধরে রাখার জন্য উপযুক্ত প্রশাসন গড়ে তোলা সম্ভব হয়নি। দক্ষিণ নীতি সাম্রাজ্যে অধিক চাপ সৃষ্টি করে। আলাউদ্দিন খলজি এই বিস্তৃত সাম্রাজ্যকে দিল্লি থেকে শাসন করা যাবে না বুঝেছিলেন। এই জন্য তিনি দক্ষিণের রাজ্যগুলিকে সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেননি। কিন্তু গিয়াসুদ্দিন তুগলক দক্ষিণের রাজ্যগুলিকে প্রত্যক্ষ শাসনে আনার চেষ্টা করে ভুল করেন। সুলতান মোহাম্মদ তুগলকও তার পিতার পথ ধরে দক্ষিণে প্রত্যক্ষ শাসন স্থাপনের জন্য দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন। দক্ষিণে এই শাসনতান্ত্রিক পরীক্ষা সফল হয়নি। মোহাম্মদের রাজত্বকালেই দক্ষিণে বিজয়নগর ও বাহমনি রাজ্যের উদ্ভব হয়। দক্ষিণের বিদ্রোহ দমন ও শাসন ব্যবস্থা বজায় রাখার জন্য তুগলক সুলতানির প্রভূত শক্তি ক্ষয় হয়। এর ফলে উত্তরে তাদের শক্তি কমে যায়। শেষ পর্যন্ত দক্ষিণের রাজ্যগুলি আগেই বিচ্ছিন্ন হয় এবং পরে উত্তরে তুগলক শাসনের পতন ঘটে। সুলতানি শাসনের পতনের জন্য মোহাম্মদ বিন তুগলকের দায়িত্বও কম ছিল না। তুগলক সুলতানি পতনের জন্য সুলতান মোহাম্মদ বিন তুগলকের দায়িত্ব বিশেষভাবে ছিল। প্রথমত, মোহাম্মদ বিন তুগলক তার শাসননীতির দ্বারা অভিজাত উলেমাদের মধ্যে গভীর অসন্তোষ সৃষ্টি করেন। এই জন্য সাম্রাজ্যের সর্বোচ্চ বিদ্রোহ দেখা দেয়। দ্বিতীয়ত, মোহাম্মদ বিন তুগলক এমন সব উদ্ভট পরিকল্পনা ও সংস্কার চালু করেন যার ফলে রাজকোষের অর্থ ক্ষতি হয় এবং সুলতানি শাসনের প্রতি লোকের আস্থা নষ্ট হয়। তৃতীয়ত, তিনি রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করে শাসক শ্রেণীর সমর্থন হারান। চতুর্থত, মোহাম্মদ বিন তুগলকের আমলে দক্ষিণের রাজ্যগুলিও বাংলা সুলতানি সিংহাসনের হাতছাড়া হয়। গুজরাট ও সিন্ধুতে মালিক তাঘি বিদ্রোহ ঘোষণা করে। মোহাম্মদ বিন তুগলক তার মৃত্যুকালে এক বিদ্রোহে পূর্ণ ভঙ্গুর সাম্রাজ্য তার উত্তরাধিকারের জন্য রেখে যায়। মোহাম্মদ বিন তুগলকের পর ফিরোজ শাহ তুগলক নমনীয় নীতি নিয়ে শাসন পরিচালনা করার ফলে শাসন ব্যবস্থায় বিশৃঙ্খলা দুর্নীতি দেখা দেয়। সরকারি কর্মচারীরা স্ব প্রধান হয়ে ওঠে। ফিরোজ নগদ বেতনের বদলে জাগির দান করার কর্মচারীরা আয়ও বেশি দুর্নীতিপরায়ণ ও স্বার্থপর হয়। জাগিরগুলি বংশানুক্রমিক হলে অযোগ্য লোকেরা সরকারি পদ দখল করে। ফিরোজ শাহ কৃষির উন্নতি ও কৃষকের উপর করের হার কমিয়ে দেন, কিন্তু কর্মচারীদের দরুন তার এই প্রচেষ্টা সফল হয়নি। ফিরোজ শাহ তুগলক সুলতানি বাহিনী নষ্ট করে ফেলায় সুলতানের সামরিক শক্তি নষ্ট হয়। তিনি বাংলার বিদ্রোহ দমন করতে না পেরে কার্যত বাংলার বিদ্রোহী সিকান্দার শাহের স্বাধীনতা স্বীকার করেন। তিনি শাসন কার্যে উলেমাদের হস্তক্ষেপের অধিকার দিলে সুলতানি শাসনের নিরপেক্ষতা নষ্ট হয়। অমুসলিমরা এই শাসনে আস্থা হারায়। মোট কথা, ফিরোজের শাসনকালে সুলতানি সিংহাসনের ক্ষমতা ও মর্যাদা দারুণভাবে কমে যায়। এইভাবে তুগলকি শাহীর পতনের পথ প্রস্তুত হয়। ফিরোজের উত্তরাধিকারীরা ছিল
অত্যন্ত অযোগ্য শাসক। তারা সিংহাসন নিয়ে গৃহযুদ্ধে শক্তি ক্ষয় করেন, সিংহাসনে বসার পর আমোদ প্রমোদে সময় নষ্ট করেন, আমির ও মালিকদের নিয়ন্ত্রণে এনে তাদের ক্ষমতা কমাবার কোনো চেষ্টা তারা করেন নাই। তাদের দুর্বলতার সুযোগে সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশ একে একে বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ উত্তরাধিকারীদের অযোগ্যতার ফলে সুলতানি সাম্রাজ্যের পতন ডেকে আনে। এছাড়া অভিজাত শ্রেণীর ক্ষমতার লোভ ও বিদ্রোহ সুলতানি সাম্রাজ্যের পতন অনেক পরিমাণে দায়ী ছিল। সুলতানি যুগের অভিজাতরা ছিল ক্ষমতালোভী, ষড়যন্ত্রপরায়ণ। মোহাম্মদ বিন তুগলক অভিজাতদের দমন করার চেষ্টা করায় তারা তার বিরুদ্ধে একের পর এক বিদ্রোহের দ্বারা সুলতানি শাসনকে দুর্বল করে ফেলে। ফিরোজ শাহ তুগলক অভিজাতদের তোষণ নীতির দ্বারা সন্তুষ্ট রাখেন। তাদের বিভিন্ন জাগির দিয়ে অভিজাতদের দুর্নীতি সহ্য করে তিনি কোনো ক্রমে শাসন চালিয়ে যান। ফিরোজের আমল থেকে অভিজাতরাই সিংহাসনে প্রার্থী নির্বাচনের প্রথাকে বলবৎ করে। এর ফলে অভিজাত শ্রেণীর হাতের লোককে সিংহাসনে বসানো হয়। তাছাড়া মালিক কাফুর বা খান ই জাহানের মতো যোগ্য অভিজাত প্রশাসক তুগলক শাসনের শেষের দিকে দেখা যায়নি। ফিরোজের জাগির প্রথা প্রবর্তন ও তার কুফল। ফিরোজ জাগির প্রথা প্রবর্তন করে তুগলক শাসনের পতন ডেকে আনেন। আলাউদ্দিন ও মোহাম্মদ ইকতা বা জাগির প্রথা লোপ করে কর্মচারীদের নগদ বেতন দেয়ার নিয়ম করেন। নগদ বেতন দানের জন্য তারা রাজস্বের পরিমাণ বাড়ান। ফিরোজ শাহ ধর্মীয় গোঁড়ামিবশত ও জনপ্রিয়তা লাভের জন্য এই সকল বাড়তি কর লোপ করে শরীয়ত সমেত 4টি কর চালু করেন। এর ফলে সরকারের রাজস্বের পরিমাণ কমলে তিনি বেতনের পরিবর্তে জাগির দানের নিয়ম করেন। এদিকে জাগিরগুলি বংশানুক্রমিক হয়ে যায়। তার ফলে জাগিরধারী কর্মচারীরা রাষ্ট্রের প্রতি আনুগত্য ভুলে নিজ নিজ জাগিরে স্বাধীনভাবে শাসন করতে থাকে। সুলতানের পক্ষে কর্তব্যে অবহেলাপরায়ণ কর্মচারীদের শাস্তি দেওয়া সম্ভব হয়নি। এই জাগিরই হলো জায়গির, যাকে জাগির বলা হয়। তুগলক বংশের শাসনের শেষ দিকে ভারতের তৈমুর লংয়ের আক্রমণ ঘটে। তৈমুরের আক্রমণ এই সুলতানি সাম্রাজ্যের পতন ত্বরান্বিত করে। তৈমুরের আক্রমণের প্রাক্কালে তুগলক সাম্রাজ্য কার্যত ভেঙে যায়। দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে এই সাম্রাজ্যের ভগ্নাবশেষ বিদ্যমান ছিল। তৈমুরের আক্রমণে সেই অংশটুকুও বিধ্বস্ত হয়। দিল্লি নগরী লুট করে তৈমুর ফিরে যান। এরপর তুগলক শাহীর পতন ঘটে। এইভাবে আস্তে আস্তে সুলতানি সাম্রাজ্যের পতন হয় এবং তারা তাদের ক্ষমতা আর ধরে রাখতে পারে না। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।